নমস্কার বন্ধুরা, আমি অমিত। অলৌকিকের আরো একটা দুর্দান্ত ভয়ের এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে ঘটনা তোমরা শুনবে, এটা এই যুগে দাঁড়িয়ে এতটাই কমন যে আমাদের সবার এই বিষয়গুলি জেনে রাখা দরকার। পার্থিব অপার্থিবর এক লড়াইয়ে শেষ হাসিটা হাসল কে? দারুণ এই ঘটনাটি শেয়ার করেছে অর্জুন চক্রবর্তী, সোদপুর থেকে। অসংখ্য ধন্যবাদ তোমাকে দীর্ঘদিন বাদে আবার একটা ঘটনা শেয়ার করার জন্য। আর বন্ধুরা, ঘটনায় যাওয়ার আগে তোমরা প্লিজ লাইক করে দাও, আর সাবস্ক্রাইব করা বাকি থাকলে সাবস্ক্রাইব করে রাখো। প্রতি শনি মঙ্গলবার এমন সত্যি অলৌকিক, দৈবিক ও ভৌতিক ঘটনা শোনার জন্য এবারে শুরু হচ্ছে আজকের নিবেদন। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে অলৌকিক। হ্যালো দাদা, আমি সোদপুর থেকে অর্জুন চক্রবর্তী। দীর্ঘদিন বাদে তোমাকে আবার একটা ঘটনা বলতে এলাম। ঘটনাটা আমার এক বন্ধু আমাকে বলেছে। ওর নিজেরই দিদির সঙ্গে ঘটেছে এটা। ওর দিদির নাম স্বর্ণালী চ্যাটার্জি, ব্রাহ্মণ বাড়ির মেয়ে। কিন্তু দিদির যে বয়ফ্রেন্ড ছিল সে ছিল মুসলিম, রাকিব ছেলেটার নাম। এই জন্য দুই পরিবারের কারোরই এতে মত ছিল না। এরাও চায় না মুসলিম ঘরে মেয়েকে বিয়ে দিতে, আবার ওরাও চায় না হিন্দু ঘরের মেয়েকে ঘরে তুলতে। এই নিয়ে দিদির সঙ্গে দিদির বাড়িতে অনেক ঝগড়া অশান্তি, মনোমালিন্য হতো। দিদি বলতো, তোমরা যত কিছুই করো, ওকে ছাড়া আমি বাঁচবো না। আবার দিদির বাড়ির লোকেরা ওকে শাসাতো, ওই ছেলের সঙ্গে যদি তুই যাস, আমাদের কারোর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখতে পারবি না, মনে রাখিস কথাটা। এই নিয়ে বাপ মেয়েতে রাত দিন অশান্তি লেগে থাকতো। অশান্তির জেরে রান্না বান্না বন্ধ, খাওয়া দাওয়া বন্ধ, এমন অনেক দিন হয়েছে। তারই মধ্যে বাড়ির লোকেরা দিদির জন্য মাঝে মধ্যে সম্বন্ধ নিয়ে আসতো। ভালো পাত্র দেখে দিদিকে বিয়ে দিয়ে দিতে চাইতো। কিন্তু দিদি কোনো সম্বন্ধতে রাজি ছিল না। একের পর এক সম্বন্ধ ও নিজেই ভেঙে দিত। বিয়ে করলে ও রাকিবকে বিয়ে করবে, নয়তো না। তাই দিদির বাড়ির লোকেরা রাকিবের উপরেও অনেক চাপ সৃষ্টি করে। ওকে লোভ দেখায়, ভয় দেখায়, হাত পা ভেঙে দেবার হুমকি দেয়, পুলিশে দেবার হুমকি দেয়। কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। কোনো মূল্যেই কেউ কাউকে ছাড়বে না। তাই শেষ পর্যন্ত একদিন ওরা ঠিক করলো যে ওরা পালিয়ে বিয়ে করবে, না হলে দিদির বাড়ি থেকে যা শুরু করেছে তাতে ওকে অন্যত্র বিয়ে দিয়ে ছাড়বেনি ওনারা। তো এরপর একদিন সত্যি সত্যি ওরা পালিয়ে বিয়ে করলো। তবে বিয়ে করে ওরা কেউ বাড়িতে ওঠেনি, অন্য এক জায়গায় গিয়ে ওঠে। কারণ ওরা জানতো যে রাকিবের বাড়িতেও দিদিকে মেনে নেবে না, আর তাছাড়া দিদির বাড়ির লোকেরাও তাহলে খুব সহজেই ওদের ধরে ফেলতে পারবে। সেই জন্য সবার চোখ আড়াল করে ওরা অন্য এক জায়গায় গিয়ে থাকতে শুরু করে। কিন্তু দিদির বাবা হলেন প্রমোটার। টাকা পয়সার যেমন অভাব নেই ওনার, তেমন ক্ষমতারও অভাব ছিল না। তাই এদিক ওদিকে সোর্স খাটিয়ে উনি দিদিদের ঠিক খুঁজে বের করেন। তারপর লোকজন নিয়ে গিয়ে দিদিকে তুলে আনেন, আর রাকিব দাকেও প্রচন্ড মারধর করেন। বলেছিলেন, তুই শুধু আমার মেয়ের দিকেই হাত বাড়াসনি, আমার মান ইজ্জতে হাত বাড়িয়েছিস। তাই আজ শুধু আধমরা করে গেলাম। ফের যদিও 30 মানায় তোকে দেখেছি, জ্যান্ত কবর দিয়ে যাব। মনে থাকে যেন কথাটা। এরপর দিদিকে বাড়িতে এনে উনি পুরো গৃহবন্দী করে রেখেছিলেন। রাত দিন দিদি কাঁদত, খেত না, ঘুমতো না। আবারও রাগ, অভিমান, মনোমালিন্য, সংসারে অশান্তি। একাধিকবার আত্মহত্যারও চেষ্টা করে দিদি। দিদিদের যৌথ পরিবার, মানে জয়েন্ট ফ্যামিলি। বাড়িতে কাকা, জ্যাঠা, দাদা, বৌদি অনেকেই আছে। তারা সেসব দিয়ে দিদিকে বোঝান, বলেন, দেখ স্বর্ণালী, তোর বাবা যে তোদের ব্যাপারে এত কিছু করেছে, সেটা কেন, এটা কখনো ভেবে দেখেছিস?
তোকে ভালোবাসে বলেই তো, তোর প্রতি ওনার টান আছে বলেই তো, না হলে তো এই বলেই কবে ছেড়ে দিতে পারতো যে জাহান নামে যাক, মরুক গিয়ে। কিন্তু কই, তা তো করেনি। তাই তুই এভাবে নিজেকে শেষ করার চেষ্টা করিস না। আমরা তোর বাবাকে বোঝাবো। জানিসই তো উনি একটু উগ্র টাইপের, জেদি লোক, একগুঁয়ে মানুষ। তাই একটু সময় লাগবে ওনাকে মানাতে, কিন্তু উনি ঠিক রাজি হবেন। আমরা তোকে কথা দিচ্ছি। তুই এমন করিস না মা, একটু শান্ত হ, আমাদের একটু সময় দে। তাই এরপরে ওর কাকা কাকি জ্যাঠা জেঠিমা ওর মা সবাই ওর বাবাকে বোঝানোর চেষ্টা করেন। একটা কথা জানবে, কোনো মানুষ যতই জেদি যতই একগুঁয়ে হোক, রাত দিন সবাই যখন তার কানে একটাই কথা বলে, একটা সময় তার মন পরিবর্তন হতে বাধ্য। তাই দীর্ঘ চেষ্টার পর বাড়ির লোকেরা একসময় ওনাকে বুঝিয়ে রাজি করাতে পারলেন। তবে উনি একটা শর্ত রাখলেন, সবার যখন একই ইচ্ছা, এতে যদি ওরা সুখী হয় তো হোক, কিন্তু আমি মন থেকে ওই ছেলেকে কোনোদিনও মেনে নিতে পারবো না। ও যেন কোনোদিন এই বাড়িতে পা না রাখে, বলে দিও। ওদিকে রাকিবদারও বাড়ির লোকেদের ওই একই শর্ত। ওরা বিয়ে করছে করুক, কিন্তু এই বাড়িতে ওরা কোনোদিনও থাকতে পারবে না। ওই মেয়েকে আমরা ঘরে তুলব না, যেখানে খুশি থাকুক গিয়ে ওরা। তাই এরপরে ওরা দুজনে একটা ভাড়া বাড়িতে গিয়ে ওঠে। ওখানে ওরা নিজেদের মতো থাকতে শুরু করে, যেন দীর্ঘ এক লড়াইয়ের অবসান হয়। কিন্তু কি ভাবছো, ঘটনা এখানেই শেষ? না, এটা তো ছিল পার্থিব ঘটনা। আসল ঘটনা তো এর পরে শুরু হলো। কারণ রাকিবদা আর স্বর্ণালীদির এই বিচ্ছেদের সময় নতুন একজনের আগমন ঘটেছিল রাকিবদার জীবনে। সেই মেয়ে আবার ওদেরই জাতের। রাকিবদার ওর প্রতি খুব একটা টান না থাকলেও ও ছিল রাকিবদার জন্য পাগল। কিন্তু যখন দিদিকে নিয়ে রাকিবদা ঘর করতে লাগে আর ওই গল্প থেকে বাদ পড়ে যায়, তখন ও আর নিজেকে সামলাতে পারে না। প্রকাশ্যে নয়, পরোক্ষভাবে ও দিদির ক্ষতি করার চেষ্টা করে। যত রাগ যত অভিমান ওর দিদির ওপরে, হয় ওকে রাকিবের জীবন থেকে সরিয়ে দেবে, নয়তো এই পৃথিবী থেকেই। সেই জন্য ও দুদিক থেকে দুভাবে দিদির ওপর আক্রমণ করে। ওদের ধর্মকে কাজে লাগিয়ে একজনের মাধ্যমে একটা জিন প্রেরণ করে, আর এদিকে এক তান্ত্রিকের কাছে গিয়ে একটা প্রেতাত্মাকে পাঠায় দিদিকে শেষ করতে। তবে তারা গিয়েই কিন্তু দিদিকে গলা টিপে হত্যা করেনি। প্রথমে দিদির উপরে মানসিক অত্যাচার চালায়। দিদি জামাইবাবুর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করে। বাড়ির মধ্যে অস্বাভাবিক অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে। যেমন হাওয়া বাতাস ছাড়া আপনা আপনি ঘরের জিনিসপত্রগুলো পড়ে যেত, জায়গার জিনিস জায়গায় থাকতো না, আপনা আপনি কখনো কখনো লাইট অফ হয়ে যেত, আবার নিজে নিজেই ফ্যান চালু হয়ে যেত। রান্না করতে বসে বা কাজ করতে বসে দিদির মনে হতো দিদির পেছনে যেন কেউ দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস পড়ছে ঘাড়ে। এরকম নানান অদ্ভুত অদ্ভুত ঘটনা। এমনও হতো যে সবেমাত্র বিছানা করে বাইরে বেরিয়েছে দিদি, একটু পরে এসে দেখে বিছানা পুরো লন্ডভন্ড, কেউ যেন দাপাদাপি করেছে বিছানার ওপরে, অথচ ঘর পুরো ফাঁকা, কেউ নেই। আবার হয়তো ঘর অন্ধকার করে কোথাও বেরোচ্ছে দিদি, হঠাৎ মনে হলো যেন কেউ খাটের উপরে বসে আছে। আবার যে লাইট জ্বালাতো, দেখতো যে না, কেউ তো নেই। এছাড়াও যখন তখন ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে অদ্ভুত রকমের গন্ধ পাওয়া যেত, বিকট বিকট শব্দ। জামাইবাবুকে এসব কথা জানাতো দিদি,
কিন্তু জামাইবাবু ওর কথা মানতে নারাজ। বলতো, কি নাটক শুরু করেছে বলো তো কদিন ধরে? তোমার কি সংসার করার ইচ্ছা আছে নাকি নেই? আমি কিন্তু সব বুঝতে পারি। বড়লোক বাড়ির মেয়ে তো, কখনো জল ভরে খেতে হয়নি, চাওয়ার আগেই সব জিনিস পেয়ে গেছো। আর এখানে এসে যেহেতু সবকিছু নিজেকেই করতে হচ্ছে, তাই তোমার এই বাহানা। সব বুঝতে পারি আমি। যেসব কথা বলছো তুমি, কোনো পাগলও বিশ্বাস করবে? কি আছে এই ঘরে? আসলে দিদির প্রতি জামাইবাবুর মন বিষিয়ে দিয়েছিল ওরা। দিদিকে যেন সহ্যই করতে পারতো না জামাইবাবু। দিদির মুখ দেখলেই কেমন যেন চটে যেতেন উনি। ভালো মুখে কথাটুকুও বলতো না। দিদিকে দেখলেই রেগে যেত, কথায় কথায় অশান্তি লাগতো, রাত দিন কাঁদতো দিদি। তারই মধ্যে আবার সংসারে অভাব অনটন দেখা দিল। যতই আয় করে, যত কিছুই করে না কেন, কিছুতেই আর সংসার চলে না। কোত্থেকে কিভাবে টাকা পয়সা বেরিয়ে যায় কিছুই কেউ বুঝতে পারে না। মোটের ওপর সব দিক থেকে ওরা পুরো জরাজীর্ণ হয়ে গেল। সংসার করাই যেন ধুম হয়ে উঠল। সেসব দেখদিন জামাইবাবু কাজের জন্য অন্য এক জায়গায় যাবেন ঠিক করলেন। সেই শুনে দিদি বলল, না না, তুমি যেও না কোথাও। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার যেন কেমন ভয় ভয় করে। সবসময় মনে হয় কেউ যেন আমাকে মেরে ফেলতে চায়। তোমার থেকে আমাকে আলাদা করে দিতে চায়। তুমি প্লিজ যেও না তুমি। আসলে দিদির ধারণাই ছিল ঠিক। যে জিন আর পিশাচকে এ বাড়িতে পাঠানো হয়েছিল, ওদের উদ্দেশ্যই ছিল দিদিকে মেরে ফেলা। ওদের উপরে নির্দেশই ছিল এই রকম। কিন্তু জামাইবাবু থাকতে সেটা সম্ভব নয়। তাই দিদি আর জামাইবাবুকে ওরা প্রথমে আলাদা করার চেষ্টা করে। জামাইবাবু সেটা বোঝেনি। রাগ তেজ দেখিয়ে দিদিকে একা ফেলে চলে গেলেন উনি। কিন্তু যেদিনও গেল, তারপর থেকেই উপদ্রব চরমে উঠল। এতদিন তো আকারে ইঙ্গিতে ওদের আভাস পাওয়া যেত, কিন্তু এরপর থেকে সশরীর ওরা সামনে আসতে লাগলো। যেদিন জামাইবাবু গেল, এটা সেই দিন রাতেরই ঘটনা। জামাইবাবু যাওয়ার পর থেকেই দিদির অস্বস্তিটা আরো বেড়ে গেল। ওর শুধু মনে হতে থাকে কেউ বুঝি ওর আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, কেউ যেন ওকে দেখছে, কেউ বুঝি ওর গায়ে হাত দিচ্ছে, সুযোগ খুঁজছে ওকে মেরে ফেলার। ফলে দিদির মনটা খুব অস্থির হয়ে ওঠে। তার মধ্যে আবার ওর মন মেজাজও সেদিন খুব খারাপ। অনেক রাত অব্দি সেদিন জাগা দিদি জামাইবাবুর কথা চিন্তা করছে। কি করে ও ওখানে থাকবে একা একা? কি খাবে, কি হবে? আবার ওই বা এখানে একা একা থাকবে কি করে? এইসব চিন্তা করতে করতে একটা সময় দিদি ঘুমিয়ে পড়ে। কিন্তু মাঝরাতে ওর একবার টয়লেটে যাওয়ার দরকার পড়ে। উঠে এরপরে ও টয়লেটে যায়। কেমন যেন ভয় ভয় লাগছে ওর, গাটা ভারী হয়ে আসছে। তাই ও তাড়াতাড়ি করে টয়লেট সেরে এরপর ঘরে চলে আসে। এসে দিদি যখন আবার শুতে যায়, তখনই একটা ঘটনা ঘটে। দিদি দেখে দিদির বালিশের পাশেই কেউ একজন শোয়া, পেছনের দিকে মুখ করে। ঘুমের ঘোরে দিদির আর এই কথাটা মাথায় আসেনি যে জামাইবাবু নেই। ওর মনে হতে থাকে যে জামাইবাবু শুয়ে আছে। তখনও বলে, কি গো, একটু সরে শো, শোবো তো আমি, শুনছো? সরে শো একটু। কিন্তু কোনো সাড়া নেই। আবছা অন্ধকারে ওই রকম ভাবে শুয়ে আছে মানুষটা। সেসব দিদি হাত দিয়ে ঠেলে জামাইবাবুকে সরাতে যায়, কিন্তু যেই না ও গায়ে হাত দিয়েছে, হাতটা বডির এপার ওপার হয়ে গেল। শরীর ভেদ করে বেরিয়ে গেল হাতটা। এইবার দিদি চমকে ওঠে। ওর ঘুমের ভাব কেটে যায়। কি হলো এটা? হাত গায়ে লাগলো না কেন?
কে শুয়ে আছে খাটে? হ্যাঁ, রাকিব তো নেই। তাহলে এইসব ভাবতে ভাবতেই এবার মূর্তিটা আস্তে আস্তে ঘোরে দিদির দিকে। ওর ওই রূপ দেখে দিদির তো তখন জ্ঞান হারানোর মতো অবস্থা। ক্ষত বিক্ষত বিভৎস একটা মুখ, দাঁতগুলো বাইরের দিকে বেরিয়ে আছে, চোখগুলো জল জল করে জ্বলছে তার, আর একটা পৈশাচিক হাসি হাসছে জিনিসটা। ওই দেখে তো দিদি চিৎকার করে তখন ঘর থেকে দৌড়ে বেরিয়ে যায়। কিন্তু পালাবে কোথায়? দেখে বারান্দায় সোফার উপরে আরো একজন বসা, দৈত্যের মতো চেহারা, বিকট দেখতে, বড় বড় চোখ করে দিদিকেই দেখছে। দিদি তো তখন পুরো ভয় সিটিয়ে গিয়েছে, হাত পা ঠক ঠক করে কাঁপছে ভয়ে ওর। অন্ধকার ঘরে দিদি একা, তার মধ্যে এই রকম একটা জিনিস। ভয়ে তখন ও পেছোতে থাকে। হঠাৎই ও দেখে পেছনে আবার ওই জিনিসটা দাঁড়িয়ে, সামনে একটা পেছনে একটা, দুদিক থেকেই ওকে ঘিরে ফেলেছে তারা। দিদি তখন কি করবে কিছুই ও বুঝে উঠতে পারছিল না। হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে ওর, মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না। তখনও ওখানেই বসে পড়ে আর চোখ বন্ধ করে হনুমান চালিসা আওড়াতে থাকে। একটু পরে যখন ও চোখ খোলে তখন দেখে যে আর কেউ নেই, না সেই পিশাচ না সেই জিন। তখন ও উঠে সবার আগে ঘরের বারান্দার সব লাইট জ্বালিয়ে দেয়। তখনও দিদির হাত পা কাঁপছে, কথা বলতে পারছে না ও। তারপর চোখে মুখে একটু জল ছিটিয়ে ওই রাতেই জামাইবাবুকে ফোন করে দিদি। জামাইবাবু তো অত রাতে দিদির ফোন দেখে অবাক হয়ে যায়। এত রাতে কেন ফোন করছে ও? ফোনটা রিসিভ করতেই দিদি কেঁদে ফেলে। জামাইবাবুকে ঘটনাটা বলে দিদি, আর বলে, তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো, না হলে আমি বাঁচবো না, ওরা মেরে ফেলবে, চলে এসো না, চলে এসো তাড়াতাড়ি। কিন্তু অত রাতে জামাইবাবু আসবে কি করে? তাই কোন রকমের রাতটা কাটিয়েই ভোরবেলায় জামাইবাবু গাড়ি ধরে। তারপর জামাইবাবু ফিরলে সমস্ত ঘটনা জানায় দিদি। কিন্তু বাড়িতে ঢুকতেই জামাইবাবুর মুড আবারও অফ। দিদির কথা কিছুতেই বিশ্বাস করতে চায় না জামাইবাবু। দিদির সঙ্গে আবারও অশান্তি বাঁধে। আবার পাগলামি শুরু করেছো? পাগল হয়ে গেছে তুমি, মাথা খারাপ হয়ে গেছে তোমার, আর তার সঙ্গে আমাকেও পাগল করে দিচ্ছ। সেই সব দিদি জামাইবাবুকে বলে, আমাকে তোমার পাগল মনে হচ্ছে? মাথা খারাপ হয়ে গেছে আমার? এক রাত জেগে তুমিও দেখো, নিজেই বুঝতে পারবে আমি ঠিক না ভুল। জামাইবাবু তাতে রাজি হলো, বলল, ঠিক আছে, আজ রাতে আমি ঘুমবো না, দেখবো এই বাড়িতে কি আছে, তারপর কি করতে হয় আমারও ভালো করে জানা আছে। এই বলে সেই রাতে জামাইবাবু আর ঘুম হয়নি। দিদি শুয়ে পড়লেও জামাইবাবু জেগেছিল। মাঝরাত অব্দি মোটামুটি সবই ঠিকঠাক, কোনো অসুবিধে নেই। কিন্তু রাত যখন গভীর হয়, ওই 2:30-3:45 মতো বাজে, জামাইবাবুর তখন হালকা একটু চোখ লেগে এসেছিল। ওই মুহূর্তেই জামাইবাবু একটা জিনিস দেখতে পায়। দেখেন, ঘরে যে চেয়ারটা ছিল, কালো একটা ছায়ার মতো কিছু একটা এসে বসল ওতে। অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু কেউ যে একজন বসে আছে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। আবার দিদির দিকে তাকিয়ে দেখে দিদির মাথার কাছে আবার একজন দাঁড়িয়ে, বড় বড় চোখ করে একভাবে তাকিয়ে আছে দিদির দিকে।
ওই দেখে তো জামাইবাবু তখন খুব ভয় পেয়ে যায়। সঙ্গে সঙ্গে উনি উঠে ঘরের সমস্ত লাইট জ্বালিয়ে দেন। লাইট জ্বালাতেই আর কেউ কোথাও নেই। তখন জামাইবাবু দিদিকে বলে, তুমি ঠিকই বলেছ, আমরা বাদেও কারা যেন আছে এই ঘরে, আমি দেখেছি। এরপর পরদিনই জামাইবাবু একজন মৌলভী সাহেবকে নিয়ে আসেন বাড়িতে। সব দেখে শুনে তিনি জানান, তোমাদের বাড়ির ওপর কালা জাদু করা হয়েছে, একটা পিশাচ আর একটা জিন চালনা করা হয়েছে। জিনকে পাঠানো হয়েছে তোমাদের সংসার ভাঙার জন্য, আর পিশাচকে পাঠানো হয়েছে এই মেয়েটাকে মারার জন্য। তখন ওরা জিজ্ঞেস করে যে কে করেছে এই কাজ, ওদের উপর কার এত শত্রুতা। তখন উনি ওই মেয়েটার নাম বলেন, রাকিবের দ্বিতীয় প্রেমিকা। তারপর সেই মৌলভী সাহেব ওদের ঝাড়িয়ে তাবিজ মাদুলি দেন, বাড়িটা চেঞ্জ করে নিতে বলেন। আর সেই জিন আর পিশাচকে এরপর উনি উল্টো চালান দেন, যার ফলে এতদিন দিদির সঙ্গে যেসব ঘটনা ঘটেছে সেই সব ঘটনা এরপর ওই মেয়েটার সঙ্গে ঘটতে থাকে। যে কষ্ট যে ভয় এতদিন দিদি সহ্য করেছে, এরপর ওই মেয়েটার সেই অবস্থা হয়। শেষ পর্যন্ত ও আর থাকতে না পেরে একসময় নিজেই আত্মহত্যা করে। জিন, ভূত, প্রেত, পিশাচ এসব বড় সাংঘাতিক জিনিস। এরা ক্রূর, নিষ্ঠুর, নির্মম। যে কাজের জন্য এদের পাঠানো হয় তাতে বাধা পেলে এরা বুমেরাং হয়ে ফিরে আসে। আর তাছাড়া যেমন কর্ম তেমন ফল, জৈসি করনি ওয়াইসি ভরনি। সব ভাষায় সব ধর্মে এই একই কথা বলা হয়েছে। কৃতকর্মের ফল সবাইকেই ভোগ করতে হয়। আর প্রকৃত ভালোবাসা, ক্লান্তিহীন লড়াই একসময় ঠিক জিতে যায়। ভালোবাসার জন্য পার্থিব অপার্থিব কিসের সঙ্গে না লড়াই করেছে দিদি, কিন্তু হাল ছাড়েনি। তাই শেষ হাসিটা ওই হাসতে পেরেছে। স্বামী আর 2 সন্তানকে নিয়ে এরপর সুখে শান্তিতে ঘর করছে দিদি। আর জাতি ধর্ম নিয়ে যে বিভেদটা ছিল, সময়ের সঙ্গে সঙ্গে সেটাও ভরাট হয়ে গিয়েছে। তো এই ছিল বন্ধুরা আজকের ঘটনা। বড় ঘটনা বলে আজকে একটাই ঘটনা রাখলাম। কেমন লাগলো তোমাদের আজকের ঘটনাটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরিচিতদের সঙ্গে শেয়ার করে নিও। আর তোমাদের জানা ঘটনা যদি এখানে শেয়ার করতে চাও, ডেসক্রিপশনে দেওয়া এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখতে পারলে লিখে, না হলে ভয়েস মেসেজ করে। এবারে গত এপিসোডে মনীষা কাকিমা লিখেছেন, সত্যি খুব দারুণ। সৌমিতা চক্রবর্তী লিখেছে, খুব ভালো লেগেছে, ইউ আর দ্য বেস্ট। সুদেশা সিংহ রয় উনি লিখেছেন, 2টো ঘটনা খুব ভালো ছিল, তবে প্রথমটা প্যাথেটিক ছিল। পায়েল কুণ্ডু লিখেছে, দাদা ভাই তোমার কণ্ঠ আর ব্যাকগ্রাউন্ড মিউজিক মিলিয়ে এক কথায় অসাধারণ। এছাড়াও কমেন্ট করেছ শিউলি ভুইয়া, সীমা দেবনাথ, বিটিএস আর্মি গার্লস, তন্ময় ফৌজদার, অন্বেষা, স্বপ্নাস ডায়েরি, কৃষ্ণা হালদার, স্বপ্ন বাজাল, গীতা গোস্বামী, কল্যাণী নন্দী, আশিস কোলে, মায়াদি, মৌসুমী মুখার্জি, পিঙ্কি ঘোড়ই, মিঠুন পাল সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি বন্ধুরা। আবার দেখা হবে শনিবার রাতে 3টে 3 রকম ঘটনা নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।